Association, Vijayanagar, Express Fast Association, Printing Bolton এবং DNT Road Printing Industry Association সবাই ব্যবসায়িক নেতৃবৃন্দ। এখানে যারা সবাই ব্যবসায়িক নেতৃবৃন্দ, এরা আপনাদের নদীর আপনারা বসছিলেন, তাদের মধ্যে আমি তোমাদের সাথে তোমাদের একটাই কথা যে অন্য জায়গায় ক্যান্ডিডেট আমরা তাদেরকে চিনিই নাই, এরা প্রত্যেকে সিনিয়র নামও জানি না, আমরা চিনিও না। তো এই পর্যায়ে আমরা আমাদের এখান থেকে এই মঞ্চ থেকে বা বাইরে থেকে কেউ কোনো কথা বলতে চান, আপনাদের সাথে কোনো কথা বলতে চান, আপনাকে কথা বলবেন? এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন, তারপরে সাবেক বিমানের প্রধানমন্ত্রী এখন খালেদা জিয়ার একটা বিশেষ মনোযোগের ব্যবস্থা সেগুলো নাটক করতে এখানে আজকে এখন এই পবিত্র কোরআন তেলাওয়াতের পরে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেছে। সেই বিশেষ মোনাজাতটা করবেন আমাদের বিএনপির সাবেক চেয়ারপারসন এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেদিয়াত্রা মাগফিরাত কামনায় এখন মোনাজাত এবং দোয়া প্রার্থনা করবেন হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ। হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ। সরে যাও এ ভাই, সরে যাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. সম্মানিত অতিথিবৃন্দ, আমরা সকলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়ার মাগফিরাত কামনায় সকলে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস তিনবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله পবিত্র শাবান মাসের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার বান্দা আল্লাহ আপনার কতগুলো খালেস মুমিন খাঁটি ইমানদার বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার কালামুল শরীফ থেকে আল্লাহ আয়াতুল কুরসি সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করেছি আয় আল্লাহ বিশ্ব নবী শালাকে ইস্তেগফার করেছি আয় আল্লাহ আমাদের তেলাওয়াতে ভুল ত্রুটি তুমি মাফ করে আর সব লক্ষ কোটি গুণ মারিয়া আয় আল্লাহ সোনার মদিনার রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেন আয় রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে যেই আয় আল্লাহ মহামনীষী আল্লাহ বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়া আয় আল্লাহ আমাদের সবাইকে ঠিক করে আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে আয় আল্লাহ ওনার কবরে আল্লাহ আপনি আমাদের দোয়া দিয়ে পৌঁছে দেন আয় আল্লাহ বাংলাদেশের সফল সাবেক প্রেসিডেন্ট আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে আল্লাহ আপনি দোয়া দিয়ে পৌঁছে দেন আয় আল্লাহ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং ওনার শহীদ রুমিনী বেগম জিয়া আল্লাহ তার পুত্র আল্লাহ আমাদের সকলের ইস্তেগফার ভাই আল্লাহ আব্দুর রহমান কুকু ভাইয়ের কবরে আল্লাহ আপনি দোয়া দিয়ে পৌঁছে দেন আল্লাহ পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন আয় আল্লাহ এই পরিবার আল্লাহ জিয়া পরিবার দেশের জন্য আল্লাহ জনগণের জন্য যে কল্যাণগুলো কাজ করে গেছে আয় আল্লাহ এই কাজগুলো আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ ওনাদের নাজাতের উসিলা বানায় দেন আয় রব্বুল আলামিন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহ বড় সন্তান আল্লাহ আজকে দেশের নায়ক তারেক রহমান দীর্ঘদিন পরে মাতৃভূমিতে ফিরে এসেছে আয় রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে ওনার নিরাপত্তা কামনা করতেছি আয় আল্লাহ দেশি বিদেশি সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ জনাব তারেক রহমানকে আল্লাহ আপনি হেফাজত করুন আয় রব্বুল আলামিন আল্লাহ ওনার সুস্বাস্থ্য আল্লাহ আপনি কামিয়াবি আল্লাহ ওনার সুস্বাস্থ্য দান করুন আয় আল্লাহ ওনার শহীদের মেয়ে ডাক্তার জুবাইদুর রহমান এবং আল্লাহ ওনার কন্যা জয়মারা বংশ পরিবার সকলকে আল্লাহ আপনি কুদরতি মেরা প্রত্যেক জায়গায় আল্লাহ আপনি ডেকে রাখেন আয় আল্লাহ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লাহ অত্র ঢাকা ৮ এর আল্লাহ সংসদ সদস্য পদপ্রার্থী আল্লাহ জননেতা মির্জা আব্বাস সাহেবের সুস্বাস্থ্য আপনার নিকট কামনা করতেছি রব্বুল আলামিন আল্লাহ ওনাকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন রব্বুল আলামিন উনি যে মিশনে গেছেন আগামী 12 তারিখ আল্লাহ আপনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে জনগণের সেবা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন আল্লাহ আজকে তোমাকে ওনার একটা ভিডিও দেখেছি আল্লাহ আমি জানতাম না আল্লাহ আমি প্রতিদিন শাহজাহান খিলগাঁও একটা মাদ্রাসায় পড়ে ওই রাস্তা দিয়ে যাই আল্লাহ উনি বলেছেন আল্লাহ এটা নাকি ওনার প্রত্যেক সম্পত্তি আর আল্লাহ আমরা দুনিয়ার জায়গার জন্য কত কিছু করি আল্লাহ আর কিন্তু উনি সম্পদ মানুষের সুবিধার জন্য চলাচলের জন্য মানুষের জন্য দান করে দিয়েছে আল্লাহ আপনি ওনার থেকে আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহ এই নির্বাচনী প্রচারণার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে শত্রু থামি থেকে হিংসা থেকে আল্লাহ ওনাকে হেফাজত করিয়ে রব্বুল আলামিন উনি সবার সকল কর্মীদেরকে আল্লাহ দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ সর্বশেষ আপনার দরবারে আখির দরখাস্ত আল্লাহ আগামী 12 তারিখ উনাকে জয়যুক্ত করে আল্লাহ দেশের জন্য ঢাকা ৮ এর জন্য উন্নয়নমূলক কাজ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা ইগফির লানা ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ফার্মা সমিতি আমাদের সম্মানিত বোনেরা আসছেন আপনাদেরকে অভিনন্দন আমাদের আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ
উপস্থিত শান্তিনগর বাজার ব্যবসায়িক সমিতি সহায়তা সাধারণ সম্পাদক যারা শিক্ষক এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি জানাচ্ছি সাধারণ সম্পাদক যারা সবাই অত্যন্ত সংক্ষেপে কথা বলবেন, কারণ আমরা মূলত আসলে ব্যবসার সময় আপনাদের কথা শোনার জন্য এখানে বসে আছেন। আপনারা সবাই সংক্ষেপে সংক্ষেপে আজকে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যারা খালেদা জিয়ার আত্মা মাহফিলের দোয়া মাহফিলের উপস্থিত ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকের সভা সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান আকর্ষণ আপনাদের খুব পরিচিত মুখ প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা জনাব মির্জা আব্বাস সহ মঞ্চের ভূমিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে সারিতে বসা বিভিন্ন মার্কেট থেকে আগত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই দোয়া মাহফিলে আমরা ব্যবসায়ীরা অত্যন্ত আনন্দিত। আজকের এই দোয়া মাহফিলে আমাদের সকলের প্রিয় কথা অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার বাসিন্দা ব্যবসায়ীরা আনন্দিত গর্বিত। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে সামনে নির্বাচন, আগামী 12 তারিখে নির্বাচনের জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে ইনশাআল্লাহ সকল প্রকার সহযোগিতা কামনা করছি, সাথে সাথে দোয়া প্রার্থনা করছি রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক যেন ওনাকে বিপুল ভোটে আমাদের ভাগ্য নির্ধারণের জন্য নির্বাচিত করে। আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে জানাই অত্যন্ত আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। এই উপস্থিতি, আমার বক্তব্য দেওয়ার পালা নয় আজকে দোয়ার মাহফিল, তথাপি একটি কথা শুরু করবো। ইদানিং কোথা থেকে আসি কিছু কিছু নেতা এমন কিছু ভাষা আমাদের জনতা ভাষার সম্বন্ধে বলে, ওনার নাতির বয়সের অভ্যাস নাই যারা, তারা আসি যদি এই ধরনের ভাষা, এই ধরনের কটূক্তি বলে আমরা সহ্য করতে পারি না। তথাপি মির্জা আব্বাসের মতো এই ধরনের একজন প্রিয় জনপ্রিয় নেতা, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও উনি কোন প্রকার উনাদের বিরুদ্ধে হাত বাড়াতেছেন না। ওনারা জানে উনি যদি একবার ওনাদের দিকে দেখে, ওনারা ঢাকা শহরে তো নতুন আসছে পাখির মতো, ওনারা এই ঢাকা শহরে আর আসতে পারবে না। তাই যারা এই ধরনের কথা, এই ধরনের কটূক্তি করে তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনারা ভাষা শিখেন, ভাষা শিখা এই এলাকার বাসিন্দা হন, আগামীতে যেন নির্বাচন করলে আপনাদেরকে চিনতে পারি, এই আশা প্রত্যয় করে আমি মির্জা আব্বাসকে ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাশেম ভাই, জানামাই বক্তব্য রাখার জন্য সবাই সুযুক্ত। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজী ভবনের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সাহায্য ভাই। আপনি সংক্ষিপ্ত আপনার বক্তব্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুর রাসূলুল্লাহ রাসূলের কারীম আম্মা বাদ। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মত বিনিময় সভায় সম্মানিত ঢাকা আসনের মনোনীত প্রার্থী উপস্থিত অত্র অঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ব্যবসায়ীদের সাথে উনি সরাসরি মত বিনিময় করতেছেন। এটা সরাসরি ব্যবসাদের সমস্যা শুনতেছেন, কিন্তু যদি ব্যবসাদের সমস্যা একটু সমাধান হয় তাহলে সমস্যা শুনবে কি হবে। আমি একটু বেশি নিব, কিন্তু আমাদের কিছু কথা আমি বলতে চেষ্টা করবো। ঢাকা শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার মধ্যে ঢাকা বাসন আমি বলতে পারি আমদানি ঢাকার বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার
রাজধানী ঢাকার আসন, কারণ এখানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার বিভিন্ন স্বাস্থ্য হাসপাতাল বিভিন্ন সবকিছু এলাকা, বাণিজ্যিক এলাকা বলি আমরা যাই বলি, তো এলাকাটা একটা গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকার যিনি এমপি হন উনি আপনার অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান যে প্রার্থী উনি এখানে স্থানীয়, উনি ওনার বিগত দিনে আমরা যাদেরকে পেয়েছি উনি বা স্থানীয় ছিলেন না, এটা আমাদের সৌভাগ্য বলবো। কারণ উনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা, আমরা ওনার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু পাবো, সহযোগিতা পাবো। আমি ব্যবসায়ী হিসাবে আমার কিছু যেহেতু আমি এলাকার ভোটার এবং বসবাস করি দীর্ঘ 30 বছর যাবত, আমার কিছু অভিজ্ঞতা আছে। বিশেষ করে এই এলাকার ফুটপাথ গুলা যেভাবে দোকানপাট বসায় এটা আমাদের অনেক ক্ষতি হয়। এইগুলা যাতে ভবিষ্যতে না হয় এগুলো থেকে একটু দিকে নজর রাখা উচিত। এতে সাধারণ পুলিশের সহযোগিতা নিয়ে আপনার হয়তো দলীয় অসাধু কিছু কর্মী পরিচয় দিয়ে বসাতে চেষ্টা করে এদেরকে এদেরকে নিরস্ত করা হয়, তাহলে ভবিষ্যতে আমাদের ফুটপাথটা ক্লিন থাকবে। আর ঢাকা সরকার যেহেতু আমরা এটা ক্লিন সড়ক এলাকায় বিশেষ করে সব পলিটিক্যাল পার্টি অফিসের এলাকায়, এখানে আমাদের যদি সরকার সুন্দর না হয়, আমাদের সম্মানিত প্রার্থী উনি সাবেক সিটি কর্পোরেশন আমরা অনেক অভিজ্ঞতা, আমি চাবো ওরা সবাই বিশেষ করে অঞ্চলটা অনেক ক্লিন থাকবে, উনি আমাদেরকে এটা সর্বোচ্চ সহযোগিতা করবে। আর এই এলাকা আমাদের আরো প্রবলেম আছে, বিশেষ করে আমাদের এখন এই অর্থগুলো আসছে 5 বছর আগে ছিল না, এখন এগুলো কেমন হাট হবে না, এটা আমাদের একটা বড় সমস্যা। এগুলো যেগুলো এগুলো হতে আমরা আরো উপকৃত হবো। আর এটা হচ্ছে আমাদের বাসমান বিক্ষোভ এবং আপনার কিছু টোকাই এদেরকে আসলে যদি কোনো সমাজসেবার মাধ্যমে যদি কোনো প্রশাসন বাংলায়, তাহলে মনে হয় আমরা আরো সুন্দর থাকবো, আমরা সফল হবো। কিন্তু আমাদের দেশ এলাকায় প্রতিশ্রুতি হচ্ছে উই হ্যাভ প্ল্যান, তাই প্ল্যান বাস্তবায়ন করতে হলে এটা আসলে আমাদের লিডার যে চিন্তা করছে, লিডারের সাথে যদি আমরা সহযোগিতা করি আসলে আমরা সফল হবো। আগামী 12 তারিখে যেহেতু নির্বাচন, আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের তাদের মার্কা ভোট দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ উন্নয়ন সমিতির সম্মানিত সদস্য নেসার আহমদ ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, যারা নেসার আহমদ সাহেবকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেশ মাতা বেগম খালেদা জিয়া মাগফিরাত কামনা ঢাকা 8 আসনের যিনাকে মনোনয়ন দিয়েছেন বিএনপি, ওনার বিশেষণ বলতে গেলে আমার ব্যক্তিগত সময় শেষ হয়ে যাবে। সবাই ওনাকে চিনেন। আমি সাবেক ছাত্রদল কর্মী কবি নজরুল কলেজ, তারপরে জীবিকার তাগিদে মুদ্রণ ব্যবসায় আসি। আমি 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপির আমলে যখন মির্জা আব্বাস সাহেব আমাদের ঢাকা আসনের এমপি এবং মন্ত্রী, তখন আমার মুদ্রণ ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ছেলে মেলে গিয়েছিল কিছু হাতিয়ার জন্য বা চাঁদার জন্য, যাই হোক। তখন আমি সেলিম ভাইকে জানাই, সেলিম ভাই সাথে সাথে ওনাকে ফোন করছে। ফোন করার পরে উনি একটা কথাই বলে দিয়েছেন যে আগে বাইজার শাটার লাগে আমাকে খবর দাও। তো আমরা যেহেতু ব্যবসা করি, আমরা ব্যবসার জন্য একটা সুস্থ পরিবেশ চাই। ওরা সেদিন এসে কথায় ওদেরকে দ্বিতীয়বার আর দেখি নাই আমরা। আগামী দিনে ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে, লক্ষাধিক ভোটের ব্যবধানে উনি ইনশাআল্লাহ এমপি হবেন, মন্ত্রীও হবেন। আমরা পুতিরাপুলের মুদ্রণ ব্যবসায়ীরা ওনার কাছ থেকে এই সুস্থ পরিবেশটাই আশা করব এবং সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আমরা ধানের শীষের বিজয়ের জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাব নেসার আহমদ ভাই। এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন শেষ, তারপর আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য শুনবো। আমাদের পূর্বের মার্কেটের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক জানাব জসিমউদ্দিন ভাই, উনি একজন মুখ্য বক্তা এবং বিএনপির জন্য নিবেদিত প্রাণ। আমরা তার কাছ থেকে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। ধন্যবাদ। বিসমিল্লাহিররহমানিররহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সালাম এই পল্টন কমিউনিটি সেন্টার
গত 16 বছর আমাদের অত্যন্ত কাছের এই পল্টন কমিউনিটি সেন্টার থাকা সত্ত্বেও এই এলাকার কোনো ব্যবসায়ী কোনো সার্টিফিকেটের জন্য আমরা এই পল্টন কমিউনিটি সেন্টারে আসতে পারি নাই। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আজকে তিনি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। আজকের অনুষ্ঠানের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই প্রধান অতিথি, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে এনেছিলেন। 8 বছর 211 দিন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে যে তিনি আপসহীন দেশ নেত্রী হয়েছিলেন। 11 ষড়যন্ত্রের সময় ওনাকে বিদেশে পাঠানোর জন্য পরিকল্পিতভাবে একটি নাটক করে এক পাশে তারেক রহমান সাহেবকে আর এক পাশে বেগম জিয়াকে একত্রিত করে যখন ওনাকে বলা হলো আপনি দেশ ছেড়ে চলে যান, একদিকে তারেক রহমানকে ইলেকট্রিক শক দেওয়া হলে উনি যখন মা মা বলে চিৎকার করে, তখন ওনার সামনে একটি কাগজ দেওয়া হয়, আপনি সিগনেচার করে আপনার সন্তানদেরকে নিয়ে চলে যান। কখনো হুশ কখনো বেহুশ, ওই বেহুশ থেকে হুশ হয়ে তিনি বলতেন লক্ষ লক্ষ তারেক দেশ আমার এই দেশে আছে, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। সেই দেশ থেকে বেগম খালেদা জিয়ার বিলি আত্মার মাগফিরাত কামনা করে আমি 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। স্বাধীনতার ঘোষক, যে কোর্সের অধিনায়ক, বাংলার মেজো কত প্রান্তরে মাটির শান্তিতে বাঁধতে তিনি রাখাল রাজা হিসেবে উপাধি পেয়েছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে হাত ধরে এই ঢাকা থেকে মির্জা আব্বাস সাহেবকে উনি রাজনীতি এনেছিলেন, সেই থেকে উনি রাজনীতি পোষণ করেছেন এবং এই ঢাকাকে বিএনপির একটি দুর্গ হিসাবে তৈরি করেছিলেন। 2001 সালে মালিবাগে ওনাকে হত্যার উদ্দেশ্যে 6 জন লোককে হত্যা করা হয়। 2010 সালে ওনার পরিবারের লোকজনকে হত্যা করার জন্য ওনার বাসভবনে হত্যা করা হয়। এরশাদ এবং আওয়ামী লীগ দুইজনেই চেয়েছিল মির্জা আব্বাসকে যদি তার কণ্ঠকে যদি স্তব্ধ করা যায় তাহলে ঢাকা আমাদের কন্ট্রোলে হবে, কিন্তু মির্জা আব্বাস ভাইকে কন্ট্রোল করতে পারে নাই। 20 বছর বয়সে উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, ওনার সম্বন্ধে আমাদের বলার কিছু নাই। আজকে আমরা ইতিহাসের সাক্ষী হিসাবে এখানে উপস্থিত হয়েছি। আমি 8 বার বলয়ের সুপার মার্কেটের সাধারণ সম্পাদক হিসাবে এখনো আছি। শুধু ভোট দিয়েছে প্রত্যেকটি লোক বিএনপি হিসাবে, না হয় আমার তো সেক্রেটারি হিসাবে থাকার কথা ছিল না। এইখানে এই মার্কেটের সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব মনি ভাই, ওনার মায়ের একটা অনুষ্ঠান চলছিল, সেখানে আমাদের ম্যাডাম গিয়েছিল, মির্জা আব্বাস সাহেবের সহধর্মিনী আমার সভাপতি সাহেবের মায়ের সেই কুলখানি ব্যাগ ট্যাক্সি তবারক সব লাঠি মারে তারা ফালাই দিয়েছিল। ননী তালুকদার ওনার ছোট ভাই শাহবাগের সেক্রেটারি ছিলেন, উনি যখন মারা গেছেন এক সময় পুলিশ ওনাকে ধরতে আসছে। আমি বসেছিলাম সভাপতি সাহেবের কাছে, বলে ননী তালুকদার কোথায়? মনি ভাই বললো উনি তো বরিশাল আছেন। বরিশাল থেকে উনি কবে আসবে? মনি ভাই বলছিল কবে আসবে আমি জানি না, কারণ সে পৃথিবীতে বেঁচে নাই। এই অত্যাচার এই অবিচার আমাদের উপরে হয়েছে। মাননীয় নেতা, এইখানে যারা ব্যবসায়ী আছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকটি লোক আপনার লোক, এখানে শাহজাহানপুরের লোক, এখানে শাহজাহানপুরের শান্তিনগরের লোক, এখানে জামিনীবাগের লোক, প্রত্যেকটা লোক এমন একজন মানুষ নাই যে আপনার বিরুদ্ধে আছে। আর আপনার বিপক্ষে যারা নির্বাচন করতে আসছে, নাম ঠিকানা নাই, চিনি না জানি না। আমি বিশ্বাস করি 12 তারিখে বাংলাদেশের সর্বাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত করে আপনাকে, আপনি তো মন্ত্রী হবেন এত নিশ্চিত। আপনার স্থায়ী কমিটির সিনিয়র সদস্যদের মধ্যে একজন। আমাদের সৌভাগ্য এই এলাকায় আপনার বাড়ি, আমরা মন্ত্রী হিসেবে আপনাকে পাবো। আমি সর্বশেষ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। একটি স্লোগান আমার সাথে আপনারা দিবেন, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে। আমরা দুই হাত তুলে শুধু নেতাকে একটা জিনিস দেখাই, আমরা প্রত্যেকে বক্তৃতায় বিশ্বাসী না হয়ে প্রত্যেকের ঘরে ঘরে বাড়ি বাড়ি যে এক একজন মির্জা আব্বাসের কর্মী হিসেবে 12 তারিখে বাংলাদেশের 300 সংসদীয় আসনের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে নেতা আপনাকে নির্বাচিত করব। আপনার মন্ত্রী হিসেবে
যেদিন লাল সবুজের পতাকা নিয়ে আসবেন সেদিন ব্যবসায়ী হিসেবে আমাদের কিছু সমস্যা আছে, সেদিন সেই সমস্যাগুলোর কথা বলবো, আজকে বলবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের মাঝে উত্তর শিল্পী সমিতি জয়েন্ট সেক্রেটারি সর্বদারি সাহেব আসছেন, উনি একটু সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত শ্রেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত ব্যবসায়ী ভাইরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ উন্নয়ন শিল্প সমিতির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব, উনি যেন পরকালেও সর্বোচ্চ সম্মানিত হন। আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। আজকে খুব কাছাকাছি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন তথা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 16-17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছেন এবং বিগত স্বৈরাচার সরকারের অত্যাচারিত হয়েছেন, জেল কেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। গণতন্ত্র তথা বাক স্বাধীনতা ছিল না, সেই বাক স্বাধীনতা পুনরুদ্ধারের যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলন গত 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা অর্জন লাভ করেছি। এখন সামনে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে সকল ব্যবসায়ী ভাইদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা যেন আগামীতে ভালোভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি। আমাদের বিগত সরকারের আমলে যে সমস্ত সমস্যাগুলি ছিল, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মির্জা আব্বাস ভাইয়ের হাত ধরে সেই সমস্যার সম্মুখীন যেন আমরা না হই, এই আহ্বান আজকের এই প্রধানমন্ত্রীর কাছে রাখছি। সেই সাথে আমরা সকল ব্যবসায়ী ভাইরা 12 তারিখ পর্যন্ত মির্জা আব্বাস ভাইয়ের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রক্তের ঋণ শোধ করার জন্য আমরা সকলে মিলে ধানের শীষের পক্ষে ভোট চাব এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জননেতা জনাব মির্জা আব্বাস ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমাদের মাঝে আসলে আরো অনেকে বক্তব্য দিতে চাইছিলেন, কিন্তু আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আমাদের নির্যাতিত এবং বারবার গ্রেপ্তার হয়েছিলেন, উনি আসছেন, ওনাকে ধন্যবাদ। আমাদের ইস্টার্ন বাস মার্কেটের আমাদের রিমা আছে, ব্যবসায়ী নেত্রী, সেও আসছেন, অনেকে আসছেন। যে সবাইকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ। জনাব মির্জা আব্বাস সাহেবের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। সামনে সামনে না না এখানে এখানে দিব না, এখানে সব এখানে দিব। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সাবেক মেয়র, দুবারের নির্বাচিত এমপি, যার আমলে আমরা একটা টাকাও চাঁদা দেই নাই, দিছি ইনশাআল্লাহ সামনে দিব না। এই বক্তব্য ব্যক্ত করে এখন আমি মির্জা আব্বাস ভাইয়ের সংক্ষিপ্ত বক্তব্য শুরু করব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দোয়া মাহফিল এবং ঘরোয়া সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ব্যবসায়ী ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। কি বক্তব্য রাখবো ভাবছি। বক্তব্যটা একটা, সেটা হলো সামনে নির্বাচন, খুব দেরি নাই, কিন্তু আজকে দিনটা বাদ দিলে 15 দিন, 15 দিন পর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব। প্রিয় ভাইরা, নির্বাচনের সময় এবং শীতকালে কিছু পাখি আসে না, শীতকালের পাখি, অতিথি পাখি। তো নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়, আর নির্বাচনের পরে কাউকে দেখা যায় না। আমি নির্বাচন করেছি সর্বশেষ 2018 সালে, সবচেয়ে প্রথম নির্বাচন 91 সালে। এর মধ্যে আপনি কোন একটা সময় বলতে পারবেন যে আব্বাস সাহেবকে পাওয়া যায়নি? আব্বাস সাহেবকে কখনো দেখি নাই। হয়তো আপনাদের সঙ্গে ব্যক্তিগত হয় দেখা হয় নাই, দেখা হয়েছে রাজপথে, রাস্তায় যখন মিছিল করেছি। পুলিশ যখন আমাদেরকে লাঠিপেটা করতো, দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে যখন আমরা রাজপথে থাকতাম, মিছিল করতাম, মিটিং করতাম, আপনাদের দোকান থেকে আপনার হাত উঠিয়ে আমাদের সমর্থন জানাতেন। আবার পুলিশ পেটানোর সময় আমরা যখন আত্মগোপন করতাম, পালিয়ে যেতাম যখন, তখন কিন্তু আপনাদের এই দোকান, এই পরেল মার্কেট সব পাশাপাশি মার্কেটগুলোতে আমরা আশ্রয় নিতাম। সেগুলো হলো একটা যুগ, একটা সময়। আজকে যারা এখানে নির্বাচন করতে আসছে, তাকে কেউ বলতে পারবে যে কোনোদিন পুলিশের হাতে পিটুনি খেয়ে এই পরেল মার্কেট কিংবা পল্টন কিংবা আশেপাশে কোথাও বেড়াতে আসছিল তারা? কখনো আসে নাই। এখন জায়গায় জায়গায় যায় আর নানান রকম কথা বলে, মনে হয় কুৎসা করোনা ছাড়া আর কোনো কাজ ওদের নাই। আমি নির্বাচনের জন্য আসছি, নির্বাচনের কথা বলবো, ভোটের কথা বলবো, আমি আপনাদের জন্য কি করেছি সেটা বলবো, আমি কি করবো আমি সেটা বলবো, তাই না ভাই? যারা নতুন আসছেন তারা বলবেন যে ভাই আপনার জন্য আমি এটা করবো, এটা করতে চাই। আমি তো এলাকার এমপি ছিলাম বহুদিন, বহুবার মন্ত্রী হয়েছি, 4 বার অন্তত মেয়র, 1 বার মেয়র, 3 বার মন্ত্রী হয়েছি। আমি এলাকার কোনো লোক কখনো বলতে পারবে না মির্জা আব্বাস সাহেবের কাছে কোনো কাজে গিয়ে আমি খালি হাতে ফিরে এসেছি। তবে আমার একটা অভ্যাস খুব খারাপ আছে, এই অভ্যাসটা যায় নাই, আমি এটাকে তাড়াতে পারি না ভাই, বহু চেষ্টা করছি। সেটা হলো এই, যে কাজটা আমি করতে পারবো সেটা আমি ঝটপট করে ফেলি সঙ্গে সঙ্গে, আর যেটা আমি করতে পারি না কিংবা পারবো না, আমি চটপট বলে দিই ভাই এটাই পারবো না। তো এই যে সঙ্গে সঙ্গে বলে দেওয়া, এটা অনেকে আবার সহ্য করতে পারেন না, অনেকে মানতে পারেন না, কিন্তু ওখানে ভাবতে চান না যে কাজটা আমি পারবো না করতে, সেই কথাটা আপনাকে আশ্বাস দিয়ে আমার লাভটা কি।
আমি যদি আপনি মিথ্যা আশ্বাস দেই তাহলে কি দাঁড়াবে ঘটনাটা? আপনি আমার আশা বুঝে থাকবেন, তাই না? যে আপনার সাথে বলছি কাজটা করবে, তুমি করে দেবে, আপনি আমার আশা বুঝে থাকবেন, আপনার আর কোনো কাজ হবে না, আমিও করলাম না, কাজও হলো না। কিন্তু যদি আমি বলে দিই যে ভাই এই কাজটা আমাকে দিয়ে হবে না, আমার একটা দরজা আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সামনে আপনার 1000 দরজা খোলা হয়ে যাবে। আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, তবদি করতে পারবেন, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে পারবেন। এই একটা বদভ্যাস আমার আছে, আমাকে মাফ করে দিন আপনারা। এই বদভ্যাসটা আমি ছাড়তে পারিনি, কারণ মিথ্যা কথা বলা আমার মধ্যে নাই, আমি পারি না বলতে এটা। তবে আমি ফেরেশতা না, এটা ঠিক, আমি ফেরেশতা না। মাঝে মাঝে এটা কথা বলতে হয়, হাসতে হাসতে বলি, খেলতে খেলতে বলি, কিন্তু ব্যক্তির স্বার্থে কোনো মিথ্যা কথা বলি না, কাউকে ঠকানোর জন্য কোনো মিথ্যা কথা বলি না, কার ক্ষতি করার জন্য কোনো মিথ্যা কথা বলি না। বাস্তবতা, আমি একজন মুসলমান, ইমান মতো আমি চলতে চাই এবং চলি। এবং আজকে আমরা দেখছি এই যে এখন পত্রিকাটা ছিল আমার সামনে, এই পত্রিকাটা আমাকে দিল একজন, এখানে একজন কথা বলছে, একজন নেতা বলছে চাঁদাবাজি না ছাড়লে কমপ্লিট লাল কার্ড। আমি বলতে চাই ভাই রে, এই চাঁদাবাজি আপনারা করেন, আমরা তো না, এটা তো আপনারা করতেছেন, করে অপবাদ দিচ্ছেন একজনকে। বিএনপি আগে ক্ষমতায় ছিল না? 3 বার ক্ষমতায় ছিল বিএনপি, চাঁদাবাজি হয়েছে? বিএনপি ক্ষমতায় নাই, আওয়ামী লীগ আসছে, চাঁদাবাজি শুরু হয়েছে, অনেক সমস্যা শুরু হয়েছে, অনেক। কারণ এই সরকারের একটা মহল আছে যারা বিএনপিকে কালিমা লিপ্ত করে নির্বাচনটা করতে চায়। যদি চাঁদাবাজি কেউ করে, আমি চ্যালেঞ্জ করে বলেছি বারবার, এই সরকার কেন গ্রেফতার করছে না ওদেরকে? চাঁদাবাজ যেই হোক, চাঁদাবাজ তাকে গ্রেফতার করতে হবে। কেন করছে না? কেন করছে না? করছে একটাই কারণ, যে ভাই অনেক ব্যাপার আছে, আমি বললে তো সময় লাগবে। শোনেন, আমি 5 তারিখের পরে দেখলাম চাঁদাবাজি বেড়ে গেছে। তখন আমি 2টা গাড়ি, 20টা আমার দলীয় ছেলে এবং কয়েকটি টেলিফোন নাম্বার দিলাম, মাইকিং বন্ধ করলাম, যে যেখানে কোন রকম দখলদারি চাঁদাবাজি হবে আপনারা আমাকে জানাবেন, ফোন করবেন, ওখানে সঙ্গে সঙ্গে আমার লোক চলে যাবে। আমরা করেছিও তাই, আল্লাহর রহমতে, মিথ্যা বলি নাই, মিথ্যা বলছি না, হয়েছিল তাই, বন্ধ ছিল। কিন্তু এখন যখনই দেখলাম সব ঠিকঠাক হয়ে গেছে, আমার তো ঢাকা শহর দেখার দায়িত্ব না, পারিও না করতে, আমার ঢাকার দেখার দায়িত্ব না আমার। বন্ধ করলাম, আবার শুরু হয়ে গেল। এখন তো যারা বলছেন, যারা এই কথা বলছেন লাল কার্ড দেখাবেন, আরে ভাই জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে 12 তারিখের পরে। এটা বিএনপি কে কিছু হলেই খুব সহজ পাই গেছে, মানে ভাবসাব এরকম কি জানেন, বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, যেভাবে হাসনাকে দাঁড়াইছে একইভাবে বিএনপি কে দাঁড়াবে, এরকম একটা ভাবসাব। আরে বিএনপি ভাই ভেসে আসা দল না, বিএনপি জনগণের দ্বারা তৈরি একটা দল, জনগণের সঙ্গে সম্পর্ক আছে বিএনপির। আপনাদেরকে যে এখানে আসছেন আপনারা, আপনাদের পয়সা দিয়ে আনা হয়েছে? বিএনপি নেতা কর্মী সমর্থকদেরকে পয়সা দিতে হয় না। তবে এই কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে চাঁদাবাজি যদি বেড়ে থাকে, বেড়েছে, বিশৃঙ্খলা বেড়েছে, রাস্তায় চলাচলে বিশৃঙ্খলা বেড়েছে, সরকার কেন বন্ধ করতেছে না? কার দোষ? সমস্ত দোষ বিএনপি ক্ষমতা নাই, বিএনপি ঘাড়ে। আরে ভাই কি পাইছেন আপনারা? কি শুরু করছেন? দেশটাকে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে এখন থেকে শুরু করছেন। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে দেখে নেবেন। আর কতগুলো
ওই কি বলে না, ওই যে আপনারা দেখছেন না, ওই যে আপনার তো অনেকেই গ্রামের বাড়ি ঘর আছে, আপনি জানেন, পোনা আছে না, পোনা, টাকি মাছের পোনা, গজার মাছের পোনা আছে না, কিছু পোনা ছেড়ে দিছে দেশের মধ্যে ওরা, বুঝছেন, কিছু পোনারা ছেড়ে দিছে। এই ছানা পোনারা কি যে শুরু করছে রে ভাই, কি যে শুরু করছে, কি যে কয়, এদের কথা ঠিক নাই, কোনো ব্যালেন্স নাই। আমি তো বলতে পারি একটা কথা, ধরেন এই যে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শাহজাহানপুরে থাকি, আমার নারী নক্ষত্র আপনারা জানেন, তাই না? আমি কতটুকু ভালো এটা যেমন জানেন, কতটুকু খারাপ সেটা আপনারা জানেন। আপনাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, এবং সে বিচার বিশ্লেষণ করতেও পারবেন আপনারা। এখন যে পোনারা আসছে, এদের সম্বন্ধে আপনাকে জানেন, ওদের ঠিকানা জানেন, কিছু হলে তো এখন ধরেন ভালো হোক মন্দ হোক, ক্ষমতা থাকি বা না থাকি, ক্ষমতা নাই, এই যে 17 বছর ক্ষমতা নাই। আমি যখন জেলে গেছি তখনও তো আমার বাসায় লোক গেছে, কোনো বিপদ আপদে পড়লে আমার বাসায় আমার স্ত্রীর কাছে গেছে, সবাই সমাধান করতে পারুক না পারুক সে চেষ্টা করেছে। জেল থেকে বেরিয়েছি, আমরা ক্ষমতা নাই, তারপরে তো আমার কাছে লোক গেছে, এখনো যায়, এই সাহায্য সেই সাহায্য, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কিডনি অপারেশন, বহু কিছু। আমি আজকে বলতে চাই, যারা লম্বা লম্বা কথা বলেন এখানে নির্বাচন করতে এসে, এই এলাকার কোন লোকটাকে 1 টাকা দিয়ে সাহায্য করেছেন? কারো জানাজায় গিয়েছেন, কারো বিয়েতে গিয়েছেন? তাহলে ভাই এত লম্বা লম্বা কথা কেন বলেন? আবার বলে কি আমার এলাকা, বুঝছেন, আমার আসন। আরে ভাই কথা বলে আমি বলতে পারি, তোমরা কেউ না, তোমরা না। তো এখন আমি বলতে পারি আমার বাড়ি ঘর, আমার জায়গা জমি, আমাকে কি বলে জানেন? অনেকে একজন বলতেছে আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি এখানে। বলেন তো এটার উত্তর কি দেবো? আমি কি উত্তর দেবো? আমি উত্তর দিতে চাই না। আমি আজকে বললাম, যেহেতু আমরা একটা ঘরের লোক, যেহেতু যদি মাইক না থাকতো, টেলিভিশন না থাকতো, আর কথা বলতাম না, এগুলো সব টেলিভিশন চলে যাবে, তো আমি আর বলতে চাই না। তো যাই হোক, এখন আমি বলছি ভাই, নির্বাচন করতে আসছেন, আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিল যে বাসায় আসেন, চা খাই, কথাবার্তা বলি, বলে আমি এটা অনেকে হুমকি দিয়েছি, বলি উনি বাসায় চা খাওয়ার দাম দিয়ে হুমকি দেয়, আর কি মহা মুসিবত। আবার অনেকে বলে আমি খুব আশঙ্কার মধ্যে আছি। আরে ভাই, কি এমন একটা লোক আপনি আশঙ্কা থাকবেন? আরে ভাই, আপনি কি এমন একটা লোক? তো আসলে ওদের কথাবার্তা শুনে সত্যি কথা বলতে গেলে কি, আমি বলতেছি, আমি একেবারে কসম করে বলতেছি, আমি আতঙ্কিত, আমি ভীত। এই কারণে খোদা না করুক কোথায় কি হয়ে যাবে। নির্বাচনের সময় অনেক ঝামেলা হয়, সমস্ত দোষ নন্দ ঘোষ, মির্জা আব্বাসের। তো আমি কোথায় যে হাতি মারা গেল, আমি গেলাম ভালো মতো দেখতে, তাহলে আমার ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু আমাকে আমার পার্টি থেকে নির্দেশ দিল। আমার স্ত্রী, আমার ভাই আমাকে বললো যে তোমার এলাকার একটা এই ছেলে ইলেকশন করতেছে, আহত হয়েছে, তুমি যাও। আমি আসলে দেখি নাই, টেলিভিশন স্ক্রিনে আসছি, আমি দেখি নাই। যখন দেখলাম, আমি ওদের নেতারা যাওয়ার আগে আমি গেছি। তো ওখানে যাওয়ার পর মনে করলো মির্জা আব্বাস এতিমের মতো আসছে, কিছু একটা ধোলাই টোলাই দিয়ে দিই, অনেক প্রক্রিয়া শুরু করলো। পরবর্তী পর্যায়ে যখন আমাদের ছেলেমেলে যাওয়া শুরু করলো, তখন দেখলাম যে ওনার সব ল্যাস গুটায় পড়া গেল। এখন আবার অনেক কথা, নোংরা বাজে বাজে কথা বলতেছে। কালকে দেখেন একটা কথা বলছে, এগুলোর উত্তর দেওয়া আমার সাজে না, আমারই বয়সে। আমি সত্যি কথা বলি, তোমাদের ওই বয়সে ঢাকা শহরকে দাপিয়ে বেরিয়েছি। আমি ঢাকা শহরে স্কুলে পড়েছি, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, সিদ্ধেশ্বরী হাই স্কুল, ওখানে আমি লেখাপড়া করেছি।
জগন্নাথপুরে আমি পড়াশোনা করেছি, এখনকার তিতুমির, আজকে এক সময় জিন্না কলেজ, জিন্না গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছি। ঢাকা শহর জুড়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জুড়ে আছে, ঢাকা শহর জুড়ে এমন কোথাও নাই যেখানে আমাকে গেলে আমাকে ওই সময় চিনত না। তো তোমাদের যদি বয়সটা আমার থাকতো, আমি জানি না আজকে কি হয়ে যেত, আমি জানি না, আমি বলতে পারবো না। আমি আমার কর্মীদেরকে নিবৃত্ত রেখেছি, বারবার বলছি, এখনো বলি, যে যত কথা বলুক, যে যত কাজ করুক, আমরা ওদের কোনো ফাঁদে পা দেব না। এগুলো কিন্তু একটা ফাঁদ, মানে বাপটা কি জানেন, আরে আরেকটা দিয়ে দেখ, আরেকটা মার, এরকম একটা ভাব আর কি। তো আমরা কিচ্ছু দেবো না ভাই, আমরা শুধু ভোটের জন্য আসছি, ভোট চাবো। তুমিও ভোট চাও, এলাকার জন্য কি করেছ সেটা বলো, কি করবা সেটা বলো। আমি বলি এলাকার জন্য আমি কি করেছি, আমি কি করবো আমি বলি, আসো তোমরা নির্বাচন করো, দেখি। আমার নির্বাচন করি নাই, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছি, আওয়ামী লীগের সঙ্গে 91 সালে। কই মারামারি হয়েছিল, ঝগড়াঝাটি হয়েছিল? মুজাফর হোসেন পল্টু সাহেব আওয়ামী লীগের প্রার্থী ছিল, উনি কি আমাকে গালি দিয়েছিলেন? দেয় নাই। আমি কি ওনাকে গালি দিয়েছি? দেইনি। কারণ আমরা বিশ্বাস করি গণতন্ত্র আর সৌহার্দ্য একসঙ্গে চলতে হয়, পাশাপাশি চলবে, গণতন্ত্র এবং সৌহার্দ্য। কথা হবে, গালিগালাজ নয়, বাস হবে, তর্ক হবে, গালিগালাজ নয়, ঝগড়া নয়। তোমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার ব্যবস্থা করতেছো। তো আমরা মাত্র কয়েকটা দিন সময় আছে, মালদি কামড় দিয়ে আমরা পড়ে থাকবো, পড়ে আছি ইনশাআল্লাহ। আমরা জনগণের কাছে যাচ্ছি, আপনারা আসছেন, আমিও আসছি আপনাদের কাছে, আসুক না, ওরা আসুক। এখন নানান রকম কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, বাস্তব। আমাদের যে নদীর বুড়িগড়ের পরে এক জায়গার নামটা হলো কি ওখানে আছে, ওখানে নদীর কামাকের জোতা আরো আছে, কেরানীগঞ্জ আরো আছে, দোহার নবাবগঞ্জ, ভুলে গেছিলাম। ওখানে আমাদের একজন বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, বর্তমানে বাড়ি ছিল ওনার। উনি এক সময় বলবো থাক না, বলবো না, গল্প মানে কথা হলো যে আমার উদ্দেশ্য হলো যে আমি ওই বাসায় ডাকাতি করবো, ওই বাসায় কোনায় বাসায় ডাকাতি করবো। উদ্দেশ্য যদি এমন হয়, সে করতো কি জানেন, এই পারে একটা বাড়িতে আগুন লাগাই দিত, এই পারে সব মানুষ চলে যেত আগুন নিবানোর জন্য, আর উনি ওখানে গিয়ে সব বাড়ি লুটপাট করে নিয়ে চলে যেত। এখন আমাদের দৃষ্টিটাকে অন্যদিকে ফিরিয়ে নিয়ে দেশটাকে আপনারা কোথায় নিতে চান, এটা জনগণকে বলেন। এটা এখন কিন্তু ভালো লক্ষণ না। ওরা কিন্তু দেশকে অন্য কোনো পথে নেওয়ার প্রচেষ্টা করতেছে। বিএনপিকে কালার করে, বিএনপি গায়ে রং মেখে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে একটা মহল। এদের হাত থেকে সাবধান থাকতে হবে। প্রিয় ভাইরা, কথাগুলো বলতে হলো, আমার সাংবাদিক ভাইরা আছে, যদি কিছু না বলে ওরা লিখবে কি, সমস্যা আছে, আবার লেখার জন্য বলতে হয়। তা আমি সবাইকে বলবো, যার যার কয়েকটা দিন আছে মাত্র, জিহ্বা সংহত করুন, কারো কাপড় চোপড় করার চেষ্টা করেন না, কার নিজে কাপড় পরে থাকবে না। তো এখানে আমার যতগুলো সমর্থক, আমার যতগুলো ভক্ত আছে, আমার যতগুলো মুরব্বী আছে এখানে, তোমার তো ভাই এতগুলো আত্মীয় নাই। লম্বা লম্বা কথা বলো কার সঙ্গে ভাই, কেন কার বলো, কি দরকার বলার, যাও বলো, দেশে গিয়ে কথাবার্তা বলো, অসুবিধা কি আছে, ওখানে সব আছে তোমার।
তো এখন ভাই আপনাদের একটা কথা হলো যে আমার কথা শুনে এখানে তালে দিয়ে আমাকে খুশি করতে পারবেন না, কিন্তু দেশের স্বার্থে, দেশে ভালোর জন্য ইলেকশনের দিন আপনাদেরকে সকাল সকাল ভোট দিয়ে যেতে হবে, মা বোনদেরকে সঙ্গে নিতে হবে এবং মা বোনকে সঙ্গে নিতে হবে, বলতে হবে আমি যে আপনাকে কথা বলে গেলাম, কিছু গল্প বললাম, কিছু কথা বললাম, বাসায় একটু আলোচনা করবেন খাওয়ার টেবিলে, আমি সমস্ত মা বোনের কাছে ভোট চেয়েছি এটা বলবেন। আবার এখানে যারা আছেন, যদি আপনারা একজন 5টা থেকে 10টা ভোট কালেক্ট করেন, যে এটা ধানের শেষে জাব্বার সাহেবকে দিতে হবে, এটা খালেদা জিয়ার মার্কা, এই রাষ্ট্রপতি জিয়ার মার্কা, ভোটটা দিতে হবে, যদি বলেন নিশ্চয়ই তারা ভোটটা দেবে। আবার কোনো ভাই যদি গিয়ে যদি বলে না বলা যাবে না, টেলিভিশন আসছে তাই যা বলবো উল্টাপাল্টা করে দেবে, সব কোনো কথা বলা যায় না, এর মধ্যে দিয়ে কাজে দিয়ে আরেকটা শব্দ লাগা যায়, কি এই ঝামেলার মধ্যে আসি আমরা ভাই, কথা বলা যায় না, গণতন্ত্রের জন্য যুদ্ধ করলাম, কথা বলার জন্য যুদ্ধ করলাম, আর কথা বলতে পারি না। কিন্তু এক জায়গায় বক্তৃতা দিচ্ছি, নবীউল্লাহ নবী, ঠিক আছে, একটা সে হলো আমার কর্মী, ও জেলে ছিল না, আমি জেল থেকে বেরিয়েছি, বেরোনোর পরে আমাকে একটা সম্বোধনা দেবে, ওখানে নিয়ে গেছি। তো ওখানে জেলখানায় তো অনেক নেতা কর্মী আমাদের জেলখানায় ছিল, তখন নবীউল্লাহ নবী এরকম আমার পাশে দাঁড়ানো, সামনে থেকে বলতেছে, আমি অনেকের কথা বললাম, অমুকে জেলে আছে, ওকে মুক্ত করতে হবে, মুখে জেলে আছে, মুখে জেলে আছে, মুক্ত করতে হবে। তখন বলে নবী ভাইয়ের নাম বলেন, তা আমার খুব মেজাজটা খারাপ হয়ে গেল। আমি বললাম আরে ভাই, ও তো আমার পাশে দাঁড়ানো, ওর নাম কাজে কমু। তারপর একটা কথা বলছি, ওটা দেখবেন সমস্ত কথা কাজে দিয়ে ওইটুকু দিছে, তো আমি আর বলতে চাই না, এখন আবার যাবো এটা। তো এখন এটা হলো নবীউল্লাহ নবী। তো যাই হোক, এখন কথাবার্তা এমন অনেক বলা চাইয়ে, বিশেষ করে এই যে ছোট ছোট ফোন নিয়ে যারা আছে না, এই আমার ছোট ভাইয়েরা, একান্ত তারা করে বেশি, বুঝছেন, আমি কোথায় পায়ের উপরে পা তুলে বসে রয়েছি সেটাও ছবি দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন, আমার তো নামাজ পড়তে খুব সমস্যা হয়, হাঁটুতে ব্যথা আছে, চেয়ারে বসে নামাজ পড়ি, কোনো জায়গায় চেয়ারে বসে রয়েছি, পাশে মুয়াজ্জিন সাহেব বসা আছে, নিচে বসা আছে, সেটা ছবি তুলে দিয়ে দিছে, দিয়ে আবার কথাবার্তা লিখে দিছে, মির্জা আব্বাস কত কি করছে না করছে দিতে ভাই, কি একটা মুসিবতের মধ্যে আছি। মানে ইলেকশন দাঁড়াইলে এটা বলতে বাপ মায়ের কি বলে, ওই যে বিয়ের দিন তারিখে মধ্যে বের করে ফেলায় ইলেকশন দাঁড়াইলে। তো যাই হোক, সব ভালো হোক, যদি সত্যি কথা বলা হয়, আপনার দয়া করে মিথ্যা পেশাদি করবেন না। যে কথা বলছিলাম আমি সেটা বলি যে একজনকে ভোট আমাদের কালেক্ট করতে হবে। আপনি যদি নিশ্চিন্ত হন যে আপনি আমাকে ভোট দিচ্ছেন কিংবা দিচ্ছেন, তাহলে তো আপনি চাইবেন যে আপনার ভোটটা সার্থক হোক। এই সার্থক করতে হলে আপনাকে আরো 10টা ভোট জোগাড় করতে হবে। তো আরেকটা বিষয় বলি, এটা আজকের জন্য কথা, আগামীকালের জন্য কথা, ইলেকশনের আগে পরে সব সময়ের জন্য আমার কথা থাকবে। যদি আপনাদের ব্যবসায়িক কোনো সমস্যা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী করে, আমার দল হোক অন্য দল হোক, আমার দল হোক সরকারি দল হোক, যেই হোক, দয়া করে আমাকে জানাবেন, আমাকে পাশে পাবেন। এবং এই কথাটা মনে করবেন না কখনো উনি তো অমুকের লোক, উনি তো অমুকের ভাই, এই কথাটা ভাববেন না। কোন যে লোক আমার এলাকার জনগণের সমস্যা সৃষ্টি করবে, সে আমার কোনো বাপ ভাই আত্মীয় স্বজন না। কথা পরিষ্কার মনে রাখবেন যে আমি মির্জা কথা বলে গেলাম, যদি কেউ কখনো এমন যদি হয়, আমি আগে বলেছি, এখনো উনি বলে গেছেন আপনি যে আগে দূরে বাইরে ফেলবেন, কোনো কথা নেই, পরে দেখা যাবে কি আর কি হয় না হয়। তো প্রিয় ভাইরা, সদ্য মুরব্বী মা বোনেরা, আপনারা দয়া করে নির্বাচনের দিন একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের যে প্রতিপক্ষ একটি দল আছে, তারা কিন্তু অত্যন্ত সুসংগঠিত, ওরা সংগঠিত, ক্রিমিনালদের সাথে সংগঠিত হয়, যারা ক্রাইম করে ওরা সংগঠিত হয়।
আর আর্মিরা সংগঠিত হয়, আইন শৃঙ্খলা বাহিনী সংগঠিত হয়। আমরা তো অত সংগঠিত না হয়তোবা। আর 17 বছরের আন্দোলনে, 17 বছরের নিপীড়নে আমাদের নেতা কর্মীদের আসলে একটু ঝামেলা হয়ে গেছে। তো ওরা যা পারবে আমরা তা পারবো না। তবে এবার আমাদের করতে হবে। ওরা যদি ফজরের নামাজ পড়ে গিয়ে ওখানে লাইনে দাঁড়ায়, আমরা তো বলে ফজরের ওখানে গিয়ে নামাজ পড়বো, ওখানে গিয়ে নামাজ পড়বো। ওরা যদি লাইন ধরে আটকায় রাখে, আইডেন্টি কার্ড চ্যালেঞ্জ করবেন, এই ভাই এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, আইডেন্টি কার্ড দেখি কোন জায়গায় আপনি ভোট দিচ্ছেন কিনা, ধরতে হবে, ছাড়া যাবে না। ওরা চেষ্টা করবে যাতে ওরা জানে যে ইলেকশনে ওরা জিততে পারবে না। ওরা কি করবে, যাতে বিএনপি ভোটাররা ভোট দিতে না পারে, এই জন্য রাস্তা আটকায় রাখবে, লাইন ধরে থাকবে, লাইনে ছাড়বে না, করতে পারে। তো দয়া করে আপনারা সব দিক খেয়াল রেখে পরিশেষে দেশকে আমি একা ভালোবাসলে হবে না, সবাইকে ভালোবাসতে হবে। যাকে আমরা কিন্তু দেখেন স্বাধীনতার পর আজ পর্যন্ত দেশটাতে আমরা কিন্তু শান্তি আনতে পারি নাই। যখনই শান্তির দিকে দেশ গেছে তখনই কেউ না কেউ মারা গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। ওনার সময় আমরা আরামে ছিলাম, 91 আমরা খুব আরামে ছিলাম। পরবর্তীতে হাসিনা আন্দোলন করে সরকারের পতন ঘটালো, তাও পতন ঠিক না। আমরা হাসিনার মতো মানজামি করি নাই যে আমরা 5 বছর পর পর ক্ষমতা ছেড়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সামনে দিয়ে গিয়ে কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে আসছিলেন, কিন্তু হাসিনা ক্ষমতা ছাড়ে নাই। তার ফলে এই 17-18 বছরে সারা দেশে একটা চরম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এটা বাস্তবতা। আর এই সরকার সে বিশৃঙ্খলা দমনের চেষ্টা করে নাই, শৃঙ্খলা করার চেষ্টা করে নাই, কারণ এই সরকার কোনো দায়িত্ব নাই, তো এটা তো বিনা ভোটের। তো প্রিয় ভাইরা, আমরা আমাদের দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা ভোট দিতে যাব এবং ধৈর্য ধরে আমরা পোলিং ভোট সেন্টারে অপেক্ষা করে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের সকলের দোয়া এবং ভোট কামনা করে আপনার পরিবারের, আপনার আত্মীয়-স্বজনের একটি ভোট কামনা করে আমার জন্য কিছু ভোট কালেকশন করবেন, এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।